আজকে দুটি ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দুটি ঘটনাই মারাত্মক পজিশনের ওপর বেস করে। অনেক সময় ওভার কনফিডেন্সের জন্য আমরা এমন অনেক কিছু করে বসি যেটা আমাদের নিজেদের ক্ষতির কারণ হয়। আজকের ঘটনাতে আপনারা জানতে পারবেন এক তান্ত্রিক নিজের ভুলবশত চ্যালেঞ্জ করে ফেলে এমন এক এন্টিটিকে, যে এন্টিটি এই পৃথিবীর কোনো এন্টিটি নয়। সে কখনো হিউম্যান ফর্মে এই পৃথিবীতে চলাচল করেনি। সেই পিশাচিনী পজেস করে সেই তান্ত্রিকের মেয়েকে, যে যজ্ঞের সময় উলঙ্গ হয়ে ছাদে দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছিল যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। এছাড়া আরও একটি ঘটনা রয়েছে যে ঘটনাটি আপনাদের হাড় কাঁপিয়ে দেবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান, আর এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। আজকে আমাদের সাথে রয়েছেন গোলকনাথ বাবু, তিনি এই এক্সপিরিয়েন্সগুলো আজকে শেয়ার করেছেন। আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো দাদা, কেমন আছেন? ভালো আছি ভাই, মায়ের কৃপাতে চলে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। 6-7 মাস আগে লাস্ট কথা হয়েছিল, তখন হসপিটালে ছিলেন আপনি। আপনার পরিবারের কারোর হয়তো শরীর খারাপ ছিল, আমাদের একটা পডকাস্ট করার কথাও হয়েছিল, সেই সময় সেটা আমরা করতে পারিনি। ইভেন তারপরে বলতে পারি আপনি প্রায় নিরুদ্দেশ হয়ে গেছিলেন, ঠিক আছে? তো রিসেন্টলি আবার আপনি যখন যোগাযোগ করলেন তখন তো কথাবার্তা বলে সবটা জানতে পারলাম কি হয়েছিল বেসিক্যালি। আসলে আমার মামা উনি দেহ ছাড়লেন। আমার মামা আমার আচার্য গুরুদেব ছিলেন। তো সেই হিসেবে মধ্যেখানে বেশ কিছুদিন আমি কামাখ্যাতে চলে গেছিলাম এবং ওনার কিছু রিচুয়ালস কমপ্লিট করলাম এবং ওনার দেয়া কিছু সাধনা শেষ সময় বলা, সেগুলো সেরে ফিরতে ফিরতে একটু সময় লাগলো। এই যা এই হচ্ছে, এই জন্যই একটু মানে দেরি হয়ে গেছে আর কি। বুঝতে পারছি। আজকের যে ঘটনাটা সেটা আপনার এই মামাকেই কেন্দ্র করে, তাই না? হ্যাঁ, এটা মামারই জীবনের একটি ঘটনা। কারণ উনি জীবিত থাকা অবস্থাতে ওনার যে কোনো ঘটনা উনি বলতে মানা করেছিলেন, কিন্তু ওনার এখন উনি শরীরে নেই, সেহেতু আমি ওনার জীবনের একটি ঘটনা প্রথমে তুলে ধরবো। আচ্ছা, ঘটনাটা বেসিক্যালি কি নিয়ে দাদা? একটি ভরকেন্দ্রিক ঘটনা। এতে তন্ত্র, হরর এবং তার সঙ্গে সঙ্গে কিছু তান্ত্রিক ভুল বা গুরুদেবের মানা করা সত্ত্বেও ভুল, সেই জিনিসগুলোর একটা মিশ্রণ। খুবই অত্যন্ত আমরাও শুনে খুব প্রথমে ভীত হয়েছিলাম, পরে বিভিন্ন উপায়ে কি করা হয়েছিল সেগুলো সমস্ত এর ভেতরে থাকবে। ইভেন আপনি এটাও বলছিলেন যে এটা একটা মিথ কেন্দ্রিক ঘটনা বটে। হ্যাঁ, এটা একটি মিথ কেন্দ্রিক ঘটনা। যে মিথটা অনেক সময় কিছু কিছু মিথ আছে যেগুলো ভুল প্রমাণিত হয়, এটিও তার মধ্যে একটি। যখন বলবো তখন বুঝতে পারবে। ওকে ওকে। এটি সত্য ঘটনা, আমিও শুনেছি, আমি তো চোখে দেখিনি, সেহেতু আমি এটিকে সত্য ঘটনা আধারিত হিসেবেই বলবো। ওকে 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 ওকে। কি ঘটেছিল দাদা, শুরু থেকে শুরু করুন। কোথাকার ঘটনা এটা? এটা ঘটনা হচ্ছে ডানকুনির পাশে একটি জায়গা আছে, বর্তমানে নামটা আমার মনে পড়ছে না। ডানকুনি বলতে পারো, ঠিক আছে? তো এবার ওখানে একজন খুবই উচ্চমার্গের সাধক থাকতেন, ঠিক আছে? আমার মামা বন্ধু, ঘনিষ্ঠ বৃত্তের একজন বন্ধু বলে জানি, ঠিক আছে? তো এবার ঘটনাটা হচ্ছে ওনাকে নিয়ে, ঘটনার প্রথম দিকটা ওনাকে নিয়ে। এবার যেহেতু উনি উচ্চমার্গের সাধক, ওনার প্রচুর ক্ষমতা, কিন্তু ঘটনা ঘটলো
উনি একদিন শুনলেন যে ওইখান থেকে বেশ মাইল 10 দূরে কোনো একটি জায়গায় নিয়মিত মঙ্গলবার এবং শনিবার একজন মহিলার ওপরে, একজন ভদ্র মহিলার ওপরে কোনো এক দেবীর ভর আসে। আচ্ছা, এটা কোন সালের কথা বলছেন আপনি? এটা বলছি প্রায় 1970-72 ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? 1970-72 ঘটনা। তো ন্যাচারালি এই জিনিসটা হচ্ছে যে একটি ভর আসে, তো বারবার এরকম ভর আসছে, ওনাদের কাছে বিশাল ভিড় হচ্ছে, সবাই ছুটছে। তো মামার কাছেও এসে একদিন মামার এক ঘনিষ্ঠ বৃত্তের মামার বন্ধুর কাছে একজন মামার ঘনিষ্ঠ বৃত্তের লোক বললেন যে জানেন বাবা, এইখানে এইরকম ভর আসছে এবং উনি সব ভূত ভবিষ্যৎ বর্তমান সবাইকে বলে দিচ্ছেন, কার কি লাগবে না লাগবে বলে দিচ্ছেন, তার বদলে বিভিন্ন রকমের জিনিস চাইছেন। তুই আমার এইটা করে দিবি, তুই আমাকে এই দিবি, তুই আমাকে 10 মণ চাল দিবি, তুই আমাকে এত দিবি, তুই আমাকে ওই দিবি, তুই আমাকে সোনার নাকছাবি গড়িয়ে দিবি, কাউকে সোনার টিপ গড়িয়ে দিবি। তো এবার যিনি আছেন সাধক, তিনি বললেন যে মা আসছে, এসে সাধারণ মানুষের মনস্কামনা পূর্ণ করছে, করে আবার জিনিসও চাইছে। বলল হ্যাঁ, সবাইকে উনি বলছেন তুই এই মানত করে যা, উনি মানতও বলে দিচ্ছেন তুই এই মানত করে যা, তোর এই দিনের মধ্যে যখন পূরণ হয়ে যাবে তুই এসে এটা করবি, তোর এইটা হবে ওইটা হবে। তো যাই হোক, যেরকম ভরে বলে। তো উনি বললেন ঠিক আছে, খুব ভালো কথা, মা যখন আসছেন তখন মাকে তো একদিন দেখতে যেতেই হয়, মাকে যেতেই হবে দেখতে। ঠিক আছে। তো উনি একদিন সময় করে ওনার 2-1 চেনা পরিচিত ঘনিষ্ঠ বৃত্তের লোক বা শিষ্য বলো, ভক্ত বলো, যাই বলো, যেটা বলো, কারণ আমি শিষ্য ভক্ত হিসেবে তো দেখি না, আমি তাদের ভাই বন্ধু বা নিজের আত্মীয় পরিজনই মনে করি, ঘনিষ্ঠ বৃত্ত। তো তাদেরকে নিয়ে উনি চললেন একদিন দেখা করতে, যে কি ব্যাপারটা, যে মা আসছেন যখন, উনিও 5 রকম ফল ব্যঞ্জনাদি বিভিন্ন রকমের উপকরণও নিলেন সঙ্গে, যদি মা আসেন পূজা করবেন। ঠিক আছে। উনি গিয়ে প্রথমেই উনি যেটা লক্ষ্য করলেন যে উনি যেই গেছেন, সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা কিরকম আড়ষ্ট হয়ে যাচ্ছেন। যখন ভদ্রমহিলাকে আসনে বসানো হয়েছে, উনি বসে আছেন, কারণ ওখানে সামনে একটা ঘরের মধ্যে নাকি যখন ভর হয় উনি বসেন, এসে ভদ্রমহিলা এক জায়গায় এসে বসেন, ওনার ওপরে ভর হয় এবং ওনার সামনে বিভিন্ন লোকেদের সমস্ত বসিয়ে রাখা হয়। তারা সবাইকে টোকেন দিয়ে দেওয়া হতো, সেই টোকেন অনুসারে গিয়ে সামনে বসতো এবং তা সেই অনুসারে কথাবার্তা হতো। তো যাই হোক, তো উনিও এক সাইডে বসে আছেন। যেই ওনাকে দেখেছে ভদ্রমহিলা একদম জড়সড়, সেদিন ভর কিছুতেই হচ্ছে না, ভর কিছুতেই হচ্ছে না। বলছে না, মায়েদেরকে কি সময় হয়ে যাচ্ছে, ভর হচ্ছে না কেন? তখন একজন বেরিয়ে এসে ওখান থেকে বললেন না, মায়ের ভর হচ্ছে না, নিশ্চয়ই এখানে কেউ পাপী আছে, অমুক আছে তমুক আছে, যেগুলো বলতে শুরু করেছে। তো বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে উনি কাঁপতে শুরু করলেন ভদ্রমহিলা, মানে এইবার ভর আসছে, ভর আসছে, ভর আসছে, ভর আসছে। এবার যিনি সাধক উনি দেখছেন, উনি প্রত্যক্ষ করছেন যে কি হচ্ছে না হচ্ছে। এবার ভর যেই এসছে, সঙ্গে সঙ্গে যিনি সাধক তিনি উঠে বললেন, স্তব্ধ হও, দাঁড়াও, আগে বলো তুমি কে? তুমি তো মা নও, তুমি কে? বলে তোর এত বড় সাহস, তুই আমার উপরে মুখের উপরে কথা বলিস? জানিস তোর এক্ষুনি তোর মাথা ফেটে 108 খণ্ড হয়ে যাবে। তুই জানিস আমি স্বয়ং কালী, তুই মহাকালীর সামনে দাঁড়িয়ে তুই আমাকে এরম ভাবে প্রশ্ন করার সাহস তুই কোথা থেকে পাস? বলে যে ঠিক আছে, তুমি যদি মহাকালী হও, তুমি আমাকে স্বয়ং কালী, দক্ষিণা কালী স্তব পাঠ করে দেখাও। এবার আর বলতে পারছে না, এবং উনি বিভিন্ন রকমের কিছু ক্রিয়া করার সাথে সাথে ভদ্রমহিলা ওই স্থানে বসে বসে মা কালীর ঘরে যেরকম উনি করেন ঠিক তার বিপরীত উপায় করতে লাগলেন। হঠাৎ করে চুল ফুল ঝাঁকিয়ে দিয়ে অদ্ভুত স্বরে কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, তুই আমাকে ধরতে এসছিস, জানিস আমি তোর মুন্ডু ছিঁড়ে নেবো,
আমি তোর রক্ত পান করব, তোর আমি বংশনাশ করে দেবো। উনি সাধক বললেন, তুমি আমার বংশনাশ করবার কে? আগে তুমি বলো তুমি সত্যিকারের কি। তুমি না বললে কিন্তু আমি এক্ষুনি বিভিন্ন রকমের মন্ত্রের সাহায্যে আমি কিন্তু তোমার স্বরূপ সামনে আনতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগবে না। তো উনি বললেন, না এরকম না, তুই যা, এখান থেকে চলে যা, এই যারা আছো একে বের করে দাও, এ ভগবানের লোক নয়, এ শয়তানের পূজারী, এ কোনো ভগবানকে পূজা করে না, এ শয়তানকে পূজা করে, এর বাড়িতে শয়তানের পূজা হয়, ও সামনে দেখায় ও মাকে পুজো করছে, ও শয়তানের পুজো করে, একে এক্ষুনি বের করে দাও, নইলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। তো যতই হোক সবাই মিলে ওনাকে বললেন, আপনি এখান থেকে যান ঠাকুর বাবা, কারণ আপনি যদি এখানে থাকেন তাহলে মা কুপিত হচ্ছেন, মা কুপিত হলে যদি আমাদের গ্রামে মড়ক লাগে, কারণ তখন একটা মড়কের ভয়, একটা এই সমস্ত ভয়গুলো খুব ছিল, ঠিক আছে, যে এরকম মড়ক লাগে বা এরকম যদি হয়ে যায় তাহলে গ্রাম উজাড় হয়ে যাবে। যথারীতি উনি বললেন, না তোমরা এটা করো, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবার পরে সঙ্গে সঙ্গে ওই ভদ্রমহিলা অজ্ঞান হয়ে যান। যথারীতি উনি ঘরে চলে আসেন। ঘরে চলে আসার মানে উনি বাড়ি ফিরে আসার প্রায় 3-4 দিন পরে ওই বাড়ির থেকে একজন ভদ্রলোক আসেন, বলেন যে, আচ্ছা ঠাকুর বাবা, ওনারই কেউ একজন আত্মীয়, উনি বলেন যে, আচ্ছা ঠাকুর বাবা, আপনার কি মনে হয়, আপনি যে সেই দিন ওই দিন ওখানে বললেন যে এর মধ্যে মা আসেনি, এর মধ্যে অন্য কেউ আসছে, আপনার কি মনে হয়? বললেন যে, কেন, আপনার বাড়ির লোকের উপরে মা আসছেন, এ তো আপনাদের গর্বের বিষয়, আপনাদের উপরে মায়ের কৃপা দৃষ্টি পড়েছে। বলল, না ঠাকুরমশাই, না, কারণ মায়ের যদি আগমন হতো, এই ঘটনা আমি বহুদিন ধরে দেখছি, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমিও কিন্তু নাস্তিক নই, আমি চরম মাত্রায় আস্তিক, আমিও ব্রাহ্মণগড়ের ছেলে, আমার বাড়িতেও মন্দির প্রতিষ্ঠিত আছে, আমি নিত্য শালিগ্রাম শিলা সেবা করি, আমি সম্পূর্ণরূপে আস্তিক, কিন্তু আমার কিছু বিষয়ে আপনার মতনই খটকা লেগেছে। প্রত্যেকটি ভরের আগে এবং পরে মায়ের যখন ভর হয়, মায়ের বলা থাকে, এটা যখন প্রথম যিনি এনেছিলেন এখানে, তার বলা যে মায়ের এই ভরের পরে মা যখন উঠে আমাদের মাধ্যমে পিছনের ঘরে চলে যান, তখন মায়ের সামনে বিভিন্ন রকমের মাছ, বিশেষত ইলিশ বা কোনো রকম সামুদ্রিক মাছ, এই সমস্ত কাঁচা মাছ রাখতে হয়। মা নাকি এগুলো ভোগ হিসেবে গ্রহণ করেন, এবং তার যে অংশবিশেষ পড়ে থাকে সেই অংশবিশেষ কিন্তু আমাদের বাড়িতে রান্না করে খাওয়া হয়, এবং সেইটি খাওয়ার পরে আমাদের বাড়ির কিন্তু বাচ্চা যারা আছে তাদের কিন্তু পেটের সমস্যা বহুদিন যাবৎ হয়েছে, তাদের পেটের সমস্যা সারছে না, এবং আমার বিভিন্ন আত্মীয় স্বজন সেই বাড়িরই আছে যারা কিন্তু নিয়মিত অসুস্থ হয়ে আছে। যদি কোনো গৃহে মায়ের পদার্পণ ঘটে, তাহলে সেই গৃহে কখনো কোনোভাবেই কোনো ব্যক্তি এই রকম ভাবে অদ্ভুত রকম ভাবে অসুস্থ হওয়া বা দিনকে দিন তার শরীরের ক্ষয় হওয়া, বিশেষত যারা শিশুদের পেট খারাপ থাকা বা শারীরিক অসুস্থতা থাকতে পারে না। আর মায়ের নিয়ম অনুসারে মাকে সবসময় আইদার কই মাছ অথবা শোল মাছ, এই জাতীয় মাছ, মাগুর মাছ, এগুলো যে কালো রঙের মাছ, এগুলি ওটা পুড়িয়ে মাকে দিতে হয়। এমনকি কালীঘাটের নিয়ম অনুসারে কই মাছের কিন্তু আঁশও ছাড়ানো হয় না, সেই আঁশ সমেত মাছ কিন্তু পুড়িয়ে মাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে মাকে ভোগ নিবেদন করার সময় রান্না করা ইলিশ মাছ, রান্না করা বিভিন্ন রকমের মাছ অবশ্যই নিবেদন করা হয় এবং যায়, কিন্তু কাঁচা এইরকম মাছ নিবেদন করা এবং সেইটি মা যখন ঘরে একটি শরীরের মধ্যে আসছেন তখন সেইটি খাবে, এই রকম ঘটনা আমি কোনো শাস্ত্র বইতে বা আমার জ্ঞান তো আমি পাইনি। তখন
ঠাকুর বাবা মানে যিনি সাধক ছিলেন তিনি বললেন, সত্য ঘটনা ভাই, আমি তোমাকে বলছি ওর মধ্যে কোনো পিশাচিনীর প্রবেশ ঘটছে। এবং যিনি এই ঘটনাটিকে প্রথম তোমার বাড়িতে শুরু করেন তিনি কে? বললেন, তিনি আমাদের খুড়ো মশাই, মানে কাকা, ভদ্রলোকের কাকা। উনি প্রথম এই জিনিসটা বলেন যে উনি কোথায় ছিলেন। বলেন উনি ভবঘুরে মানুষ, ঠাকুর দেবতা বিশ্বাস করা মানুষ। উনি বিয়ে থা করেননি, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। বেশ কিছুদিন আগে উনি মাস 27 আগে উনি, কারণ এই ঘটনাটা শুরুই হয়েছিল মাস 27 আগের থেকে, মাস 27 আগে উনি আমাদের বাড়িতে আবার ফিরে আসেন। এবং বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকমের তন্ত্র চর্চার পরে এই ঘটনাটা ঘটছে যে ভদ্রলোক এসছে তার নিজের স্ত্রীর ওপরে। কারণ ওনার খুড়োমশাই এসে বলেন যে তোমার স্ত্রীর ওপরে মা আসবেন, এবং ওনার স্ত্রীর আধার নাকি খুবই ভালো, খুবই পুণ্যবতী মহিলা, এবং ওনার স্ত্রীর ওপরে আসবে। এবং সেই আচারের জন্য ওনার স্ত্রীকে একটি বিশেষ ক্রিয়ায় বসতে হবে, কোনো একটি গুপ্ত ক্রিয়া করেছিলেন, এবং তার ফলে তারপর থেকেই ওর মধ্যে ওই ভরটি শুরু হয়েছে। খুব ভালো কথা। উনি বললেন, ঠিক আছে, তোমার খুড়োমশাই কোথায়? বললেন, খুড়োমশাই তো গত মাসে তার আগের মাসে দেহ রেখেছেন। বলেন যে বাহ, খুব ভালো কথা। তোমাদের বাড়িতে এই যে ভরটি হচ্ছে এটি তোমরা কিভাবে চালাচ্ছ? বললেন, খুড়োমশাই যেভাবে দেখিয়ে গেছিলেন, মঙ্গল এবং শনিবার করে সন্ধে নামার পরে, গোধূলি বেলার পরে এই ভরটি শুরু হয়, ঘন্টা 2-3 চলে, এবং তারপরে এটা নিজে নিজে ওই পেছন দিকে আমাদের নিয়ে যেতে বলেন মা, আমরা নিয়ে যাই সবাই মিলে ধরাধরি করে। উনি ওনার ভোগ গ্রহণ করে উনি সেই বিছানাতেই সেই দিন রাত্রে শুয়ে পড়েন। কোনো মহিলারা, যেহেতু উনি মহিলা, ঘুমিয়ে পড়েন, বাড়ির কোনো 2-3 জন মহিলা এসে ওনার ভোগের থালা নিয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো রান্না করে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া হয়। আচ্ছা, ওকে, এগুলো খুব ভালো কথা। এই ঘটনার পরে সাধক বললেন যে ঠিক আছে, আমি একদিন সন্ধ্যেবেলার পরে তোমার বাড়ি যাব, মঙ্গল শনি ছাড়া। তোমার বাড়িতে আমি তোমার স্ত্রীর সঙ্গে তোমার সামনে বেশ কিছু কথা বলবো, এবং তোমার স্ত্রীর লক্ষণ আমি পরীক্ষা করব। তারপরে আমি তোমাকে বলতে পারবো এই ঘটনাটি কি। উনি বললেন, সাদরে আমন্ত্রিত আপনি। তো ভদ্রলোক বাড়ি গেছেন, গিয়ে সবাইকে বুঝিয়েছেন। 2-1 জন বয়স্ক ব্যক্তি ছাড়া মোটামুটি সবাই বলেছেন হ্যাঁ, কারণ ঠাকুর বাবা, মানে যিনি যার মানে নাম বলছি আমি, যে সাধক, তিনিও ওই অঞ্চলে যথেষ্ট পরিচিত ছিলেন, এবং বিভিন্ন কারণে তিনি যথেষ্ট পরিচিত ছিলেন। তো যাই হোক, তিনি এলেন একদিন। উনি গিয়ে ওনার সমস্ত লক্ষণ পরীক্ষা করে দেখলেন যে এর মধ্যে পিশাচিনীর, কোনো একটি পিশাচিনীর আবর্তন ঘটেছে। এবং ওনার যে খুড়োমশাই, তিনি বাইরে গিয়ে বিভিন্ন সাধনা বা কিছু একটি অপসাধনা বা অপকর্ম করে কোনো না কোনো একটি শটকর্মের মাধ্যমে সেই পিশাচিনীকে ডেকে এনেছেন, এবং সেই পিশাচিনীর কোনো একটি আধারের প্রয়োজন ছিল, সেই আধারটি ওনার স্ত্রীকে করেছেন। কারণ যে লক্ষণযুক্ত ব্যক্তি মানে স্ত্রী মহিলাটি ছিলেন, মানে যে ভদ্রলোকের ছিলেন তার ওয়াইফ, তার ক্ষেত্রে ওটা খুব সুন্দর এবং উপযুক্ত আধার ছিল। বললেন যে এই এই ঘটনা, ভদ্রমহিলাকে চলে যেতে বললেন, ওদেরকে বললেন এই এই ঘটনা। খুব ভালো। বললেন ঠিক আছে, আমি এর নিবারণের ব্যবস্থা করব। ঠিক আছে, নিবারণের ব্যবস্থা করব। নিবারণ করার সময় উনি বললেন যে আমায় বিশেষ কিছু ক্রিয়া করতে হবে, তোমার বাড়িতেও একটি হোম করতে হবে, এবং আমি শ্মশানে গিয়েও হোম করব, এবং তোমাদের এই ক্রিয়া সম্পন্ন হলে তোমার বাড়ি আমি বেঁধে দেবো, তোমার স্ত্রী সম্পূর্ণরূপে এই জিনিস থেকে মুক্ত হয়ে যাবে। খুব ভালো। উনি চলে এলেন বাড়ি।
উনি বাড়ি চলে আসার পরে যথারীতি নির্দিষ্ট দিনে গিয়ে উনি ক্রিয়া সম্পন্ন করলেন, এবং কারণ সেটি সাধারণ দিনে ছিল, কোনো মঙ্গল শনি ঘরের সময় ছিল না। উনি শ্মশানে ক্রিয়া করছেন, ক্রিয়া সম্পন্ন করছেন, হঠাৎ করে ওনার ধুনি নিভে গেল। ধুনি নিভে গেল। আচ্ছা। যেখানে উনি মন্ত্র সম্পন্ন, মন্ত্র দিয়ে আহুতি দিচ্ছেন বিভিন্ন জিনিসের। কারণ তুমি জানো, আশা করি, কারণ তুমি তন্ত্র নিয়ে সম্পূর্ণরূপে জানো, ধুনি হচ্ছে আমাদের তান্ত্রিকদের সব থেকে বড় জায়গা, যেখানে আমরা সব রকমের কাজ করতে পারি। ধুনি ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের যা কাজ হবে সব ধুনি। ঠিক আছে, তো উনি ধুনি নিভে গেল। কি করে নিভলো? হঠাৎ করে ওপর থেকে 3-4টে মরা কাক এসে ধুনির মধ্যে পড়ে পুরো ধুনি ছিটকে ফেলে দিল, ওটা ধুনি নষ্ট হয়ে গেল। এবং সেই মুহূর্তে সামনে অন্ধকারের মধ্যে একটি অবয়ব হাজির হলো ওনার সামনে। আচ্ছা। ইনি কে? যে পিশাচিনী ওই ভদ্র মহিলার ওপরে আবেশ করত, সেই পিশাচিনী ওখানে হাজির হলো। বলল, শোন, ওনার নাম ছিল নিত্যানন্দ, নিত্যানন্দ ঠাকুর। ঠিক আছে, শোন নিত্যানন্দ, তুই যে কাজ করলি তার জন্য আমি তোর বংশ নাশ করে দেব, আচ্ছা। এবং কারুর ক্ষমতা নেই যে তোর বংশকে আমার হাত থেকে বাঁচায়। তখন ঠাকুর বাবা বা নিত্যানন্দ ঠাকুর বললেন যে তোর এত বড় সাহস যে তুই আমার বংশ নাশ করবি? জানিস, আমি তোকে এই মুহূর্তে বেঁধে, বললো, তুই আমাকে বাঁধতে পারবি না, তুই আমাকে বাঁধতে পারবি না, আচ্ছা। কারণ আমি রক্ত যোনি সম্ভূত পিশাচিনী। কি বলছেন দাদা? হ্যাঁ, আমি রক্ত যোনি সম্ভূত পিশাচিনী। আমি রক্ত পিশাচ যেমন হয়, আমি রক্ত পিশাচিনী। এবং এই আমার যে যোনি, সেই যোনিতে বন্ধন করার সাধ্য কোনো তান্ত্রিক বা কোনো রকম সাধকেরও নাই। আমি মুক্ত। আমাকে তুমি বেঁধে দিতে পারো, কোনো জায়গার থেকে আসা যাওয়া, আবেশ আবর্তন বিবর্তনের ক্ষেত্র তুমি বেঁধে দিতে পারো, তুমি একটি পরিসর বেঁধে দিতে পারো, তুমি কোনো আধার বেঁধে দিতে পারো যেখানে আমি প্রবেশ করতে পারবো না, কিন্তু তুমি আমাকে ধ্বংস করতে পারবে না। আমি রক্তজনী সম্ভূত পিশাচিনী। টেকনিক্যালি দাদা, পিশাচ বা প্রেতাত্মা বলুন বা যাই বলুন, ধ্বংস তো করা যায় না, একটা না, ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে বাড়ানো পাঠিয়ে দেয়া যায়। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এবার উনি যখন বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখি তুই, ঠিক আছে, তোর এত বড় সাহস, যা, আমি এখন কোনো ক্রিয়াই করব না, কিন্তু তোকে একটা কথা দিতে হবে, যে বাড়িতে আমি ক্রিয়া করেছি সেই বাড়ি বা সেই বাড়িতে বসবাসকারী কোনো লোকের ওপরে তুই নজর দিবি না আর। বললো, ঠিক আছে, তাই হবে, তোকে যখন আমি কথা দিচ্ছি তাই করবো, কারণ এরা কিন্তু বচনবদ্ধ হয়। পিশাচিনীদের কিন্তু বচনবদ্ধ করতে হয়, বচনবদ্ধর ওপরেই এরা বিভিন্ন ক্রিয়া করে। বললো, ঠিক আছে, আমি ওর ওপরে করবো না, কিন্তু আমি তোর বংশ নাশ করে দেবো। বললো, ঠিক আছে, কর। এবার নিত্যানন্দ ঠাকুর জানেন, আমার গৃহে পাশে, আমার ওনার বাড়ির থেকে একটু দূরেই ওনার নিজস্ব মন্দির, যেখানে মা নিত্য সেবিতা, বাড়িতে তুলসী মঞ্চ এবং বিভিন্ন গৃহদেবীর সেবিতা, বাড়িতে বন্ধন করা আছে সমস্ত কিছু। এই ক্ষেত্রে ঘটলো একটি অদ্ভুত ঘটনা। ওনার মেয়ে, মানে নিত্যানন্দ ঠাকুরের, ধরো মেয়েটির বয়স হবে এই 18-20 বছর, বিবাহযোগ্য কন্যা, কারণ তৎকালীন যুগে, এখনকার হিসেবে বলছি না, তৎকালীন যুগে বিবাহযোগ্য কন্যা। 20-21 বছরের মেয়ে তৎকালীন যুগে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে বলে মনে করা হতো। ঠিক আছে, তখন এত মডার্ন খেয়াল বা সত্যি যে মেয়েদেরকে পড়াশুনো করানো দরকার, তাদের সঙ্গে, মানে মেয়েরা হচ্ছে কেউ কম যায় না, ছেলে মেয়ে উভয় সন্তানের সেই ব্যাপারটা তখন ছিল না। সেই মেয়েটি একদিন বন্ধুদের সঙ্গে কোনো একটি মাঠে খেলতে গেছিল
এই যে শ্মশানে ক্রিয়া নিত্যানন্দ ঠাকুর করেছিলেন তার পাশ দিয়ে সেই মাঠের ওপর দিয়ে যখন ও যাচ্ছে, কখন ও দেখে একটি কম বয়সী মেয়ে ওকে ডাকছে। ও একটি গাছের তলায় গেছে, বলে যে আমি তোমার সঙ্গে কি তোমার বাড়ি যেতে পারি, আমার কেউ নেই। তো মেয়েটি বলল যে হ্যাঁ ঠিক আছে চলো, তুমি যদি যেতে চাও চলো। কারণ নিত্যানন্দ ঠাকুরের বাড়ি অনেক আশ্রিতও থাকতো, শিষ্য সন্তান, কারণ উনি বিভিন্নকে শিক্ষাদান করতেন। কারণ তখনও অবধি একটা গুরু পরম্পরার সিস্টেম কিন্তু ওখানে ছিল, যে বিভিন্ন লোকেরা যখন কেউ শিক্ষা নিতে আসতো তখন গুরুদেবের বাড়ি থাকা, তো সেই আশ্রমিক একটা পরিবেশ তখন অবধি ছিল, পুজো পাঠ শেখানো এই সমস্ত ব্যাপারে। তো বললেন হ্যাঁ ঠিক আছে, তুমিও থাকবে আমাদের বাড়িতে, কাজকর্ম করে দেবে, তুমিও থাকবে যদি চলো। তো মেয়েটি ওর সাথে সাথে এলো, সাথে সাথে এসে কিছুক্ষণ পরে দেখছে মেয়েটি গায়েব হয়ে গেছে, বাড়িতে আর ঢুকলো না। ঠিক আছে বললো যা, চলে গেল। তো ওনার মেয়ে যেহেতু কম বয়সী, উনি অতটা খেয়াল করেননি, ও বাড়িতে ঢুকে গেছে। ঘটনা শুরু হচ্ছে এরপরে রাত্রির বেলা, বাড়িতে কর 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 আওয়াজ হচ্ছে। আচ্ছা। হঠাৎ করে দেখছে, তো নিত্যানন্দ ঠাকুর উঠে এসছে, বলে যে কর 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 আওয়াজ হচ্ছে, কোথার থেকে হচ্ছে? ওনার 2-4 জন শিষ্যও উঠে এসছে, সমস্ত রকম। বললেন যে কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় আওয়াজ হচ্ছে? দেখছে উঠোনের মধ্যে ওনার মেয়ে 2 পা ছড়িয়ে বসে আছে, চুলগুলো সামনের দিকে, আর মাটিটা ক্রমাগত আঁচড়ে যাচ্ছে, মাটিটা ক্রমাগত আঁচড়ে যাচ্ছে। নিত্যানন্দ ঠাকুর দেখেই বুঝে গেছেন কি হয়েছে। সঙ্গে সঙ্গে উনি নিজের শক্তি প্রয়োগে বিভিন্ন রকমের ক্রিয়া করে জল ছিটলেন, মেয়ে এলিয়ে পড়ে গেল, বিছানায় শুইয়ে দিলেন। খুব ভালো। দিনকে দিন মেয়ে শুকিয়ে যেতে লাগলো। নিত্যানন্দ ঠাকুর বিভিন্ন রকমের ক্রিয়া করলেন, মন্ত্র বিভিন্ন রকমের প্রয়োগ করলেন, অনুষ্ঠান করলেন, কিছুতেই কিছু হচ্ছে না। ভাবো, একজন অত বড় উচ্চ মার্গের সাধক, তার বাড়ির মধ্যে ও গেছে এবং সেইখানে একটি প্রেতের পিশাচিনীর আবির্ভাব ঘটেছে, এবং সেই পিশাচিনীর বিরুদ্ধে কোনো ক্রিয়াই কাজ করছে না। কেন? এটা ভাবনার বিষয়। কোনো ক্রিয়াই কাজ করছে না। বলো তো কেন, কি করে হলো এই ইনভাইট করে ক্রিয়াটা? ফেলেছিল আমার যেটা মনে হচ্ছে। একদম একদম, ওই যে বলেছিল ঠিক আছে তুই আয়, তুই আয় আমার বাড়িতে, আমি তোকে আটকাবো না, দেখি তুই আমার কি ক্ষতি করতে পারিস। এই যে হ্যাঁ তুই আয়, আমি তোকে আটকাবো না, এবং আমি তোকে আটকানোর চেষ্টাও করব না, দেখি তুই আমার কি ক্ষতি করতে পারিস। ওই যে বলেছিল, ওই যে ইনভাইটটা করেছিল, ওইটাই হলো কাল হলো নিত্যানন্দ ঠাকুরের। বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম সমস্ত রকমের কিছু সম্পাদন করতে লাগলেন, কিছুতেই কিছু হচ্ছে না। উনি ওনার সঙ্গে, তখন তো ওনার গুরু তো দেহে নেই, ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে উনি বিভিন্ন রকমের ওনার অন্য অন্য চার চেনা পরিচিত বৃত্তের মধ্যে একজনকে ডাকলেন। তিনি এসে বললেন যে ঠিক আছে, আমি একটি ক্রিয়া করছি, দেখি এখানে কিভাবে ক্রিয়াটা করা যায়। উনি বাড়ির উঠোনে ক্রিয়া করতে বললেন। ক্রিয়া করার সময়, ক্রিয়া চলছে রাত্রিবেলা, হঠাৎ করে চিৎকারে এত জোরে চিৎকার করলেন যে এত জোরে মেয়েটি চিৎকার করে উঠলো যে সামনে একটা মাটির প্রদীপ ছিল, সেই প্রদীপটা হট করে উল্টে গেল, এবং উল্টে যাওয়া শুধু না, তত্তর করে ওই যে ধুনির আলো যে জ্বলছে এবং যে অন্যান্য মশালগুলো জ্বলছে, সেই মশালের মধ্যে মেয়েটি তত্তর করে, তখনকার দিনের বাঁশের যে জায়গা, সেইটি ধরে মাটির চালের ওপরে উঠে গিয়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। কি বলছেন দাদা? মানে বুঝতে পারছো, মানে আগেকার কি হতো, ধরো সামনে তুমি দরজা দিয়ে ঢুকলে উঠোন, উঠোনের পরে দাওয়া,
দাওয়া যেটা বলা হয়, মাটির বারান্দা, এবং তারপরে হচ্ছে ঘর, ঘরের ওপরে চাল, টালির চাল, বাঁশ দিয়ে দিয়ে সমস্ত খুঁটি ইয়ে করা আছে, টালির চাল। বুঝতে পারছি আমি? বুঝতে পারছি। তো সেই বাঁশ ধরে ওপরে উঠে গিয়ে যিনি ক্রিয়া করছেন তিনি হাঁ করে ওপরে দেখছেন, এটা আমি কি দেখছি? আমি এখানে মন্ত্রাহুতি দিচ্ছি, আর ওই টালির চালের উপরে একটি 20-21 বছরের মেয়ে সম্পূর্ণ নগ্ন শরীরে ওপরের দিকে এরম ভাবে দুহাত ছড়িয়ে এলো চুলে হাসছে আর বলছে, কিরে আমার দিকে কি তাকিয়ে আছিস? তোর মনের মধ্যেই তো লালসা, তোর তো আমাকে দেখে তোর মনের মধ্যে কাম জাগরিত হচ্ছে, তুই আমাকে কি তাড়াবি? যিনি ক্রিয়া করতে এসেছিলেন তিনি সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠে বললেন, এ আমার পক্ষে সম্ভব নয়। নিত্যানন্দ ঠাকুর পুনরায়, যেহেতু ওনার কন্যা, সেহেতু উনি একটি মাকে বিশেষভাবে আমন্ত্রণ করে চতুর্দিকে বিভিন্ন রকমের জলের ছিটে দিয়ে কোনো রকমে ওর সেই আবেশ সেই মুহূর্ত থেকে করে মেয়েটি সঙ্গে সঙ্গে চালের উপরে অজ্ঞান হয়ে পড়ে গড়গড় করে গড়িয়ে পেছন দিকে পুকুরের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওকে যদি না ধরা হতো পুকুরে ডুবে মেয়েটি মারা যেত। যাই হোক, ওকে সঙ্গে সঙ্গে কাপড় টাপড় দিয়ে জড়িয়ে এনে বাড়ির মেয়েদের হাতে দিয়ে দেওয়া হয়, তারা সমস্ত ওকে কাপড় জামা পরিয়ে বাড়ির ভেতরে হয়। এরপর থেকে মেয়েটি অত্যন্ত মাত্রায় অসুস্থ হয়ে যায়, না কিছু খেতে পারতো, খেলেই বমি, রক্ত বমি, নাক মুখ দিয়ে রক্ত, শরীর শুকিয়ে যাওয়া, শরীর কোটরে ঢুকে যাওয়া। এই সময় তখন নিত্যানন্দ ঠাকুরের মনে পড়ে তীর্থঙ্করানন্দনাথজির কথা, যে কামাখ্যাতে তীর্থঙ্করানন্দনাথজি আছেন এবং তার সঙ্গে আমার বিশেষ বৃত্তের বন্ধু বিশ্বেশ্বরানন্দনাথজি আছেন, তাদের সঙ্গে আমি যোগাযোগ করি যদি ওনারা কোনো রকম কিছু করতে পারেন। তো উনি সঙ্গে সঙ্গে চিঠি লেখেন, টেলিগ্রাম করেন যে এইরকম এইরকম ঘটনা। সঙ্গে সঙ্গে ওখানে তীর্থঙ্করানন্দনাথজি বললেন, দাঁড়াও, তুমি আগে গিয়ে দেখো। আমার মামাকে বললেন যে তুমি আগে গিয়ে দেখো কি হয়েছে, ঘটনাটি দেখে তুমি আমাকে সম্পূর্ণরূপে জানাবে, জানানোর পর আমি যা করার সেটা আমি তোমাকে করতে বলবো। বললেন যে ঠিক আছে গুরুদেব, আমি যাচ্ছি। বিশ্বেশ্বরানন্দনাথজি তৎক্ষণাৎ রওনা হলেন কামাখ্যা থেকে। কামাখ্যা থেকে রওনা হয়ে হাওড়ার থেকে ডানকুনির ট্রেন ধরে তো সেখানে গেলেন, গিয়ে ওখান থেকে নামিয়ে নিয়ে ওনারা নিয়ে গেছেন নিজেদের বাড়ি। উনি সম্পূর্ণরূপে দেখলেন, দেখে ওইখান থেকে গুরুদেব বলেছিলেন যে একটি জিনিস আমি দিয়ে দিচ্ছি, সেই জিনিসটা তুমি অমুক মন্ত্র পড়ে ওর বালিশের তলায় দেবে। বালিশের তলায় দিলে যদি ওর কোনো রকম পরিবর্তন লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে। মামা সেই জিনিসটি এনে যথারীতি গুরু আজ্ঞা পালন করে বালিশের তলায় রাখার আগে বিশেষ মন্ত্র দিয়ে ফুঁ দিয়ে বালিশের তলায় ঢোকানোর সঙ্গে সঙ্গে মেয়ের শরীর বিছানার থেকে বিছানায় লেগে আছে, কিন্তু ধনুকের মতন উঠে বেঁকে গেছে। মানে ধনুষ্টঙ্কার জাতীয় হয়েছে কিছু? ধনুষ্টঙ্কারের মতন হয়ে বেঁকে গেছে। আচ্ছা। হঠাৎ করে চোখ খুলে গেল, এতক্ষণ কথা বলছিল না। তোরা আমাকে তাড়াতে পারবি না, আমাকে এখানে ডেকে আনা হয়েছে, আমি যাব না। আমি শুধু একে শেষ করে যাব না, আমি এদের বাড়ির প্রত্যেককে শেষ করব, তারপরে আমি যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। আমাকে কথা দেয়া হয়েছে, যদি আমি ওর বংশনাশ করতে পারি আমাকে কেউ আটকাবে না। উনি বুঝলেন, সমস্ত কথা শুনলেন। বিশেষ ক্রিয়ার মাধ্যমে উনি ওকে শান্ত করে সেখানে আবার শুইয়ে দিলেন। উনি বালিশের তলার থেকে জিনিসটি বার করলেন, বাইরে এলেন, জ্বালিয়ে দিলেন। গুরু আজ্ঞা ছিল যে ওখানে যা ঘটনা হবে ঘটবে,
দেখবে, শান্ত করে দেবে, বালিশের নিচ থেকে জিনিসটা নেবে, বাইরে এসে জ্বালিয়ে দেবে। বাইরে এলেন, জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে উনি তৎক্ষণাৎ চিঠি লিখলেন গুরুদেবকে। তখন চিঠি দিতে 7 দিন 8 দিন সময় লাগতো। গুরুদেবকে চিঠি লিখলেন যে কি করব না করব, হ্যানা করব, এই করব, কি বলুন। তো বললেন যে দেখুন, যা আছে তাতে কোনো অসুবিধা নেই, এখন আমি ওকে যা করার আমি করে যাচ্ছি, গুরুদেব বলেছেন কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে আমাকে যতক্ষণ না গুরুদেবের আদেশ আসছে। উনি চিঠি লিখে দিয়ে দিলেন, কারণ টেলিগ্রামে এত কিছু লিখে যাবে না। উনি ডিটেলসে চিঠি লিখে পাঠালেন এবং বিশ্বেশ্বরানন্দনাথজি মানে আমার মামা কলকাতা চলে এলেন, কারণ কলকাতায় যথারীতি ওনার গৃহ আছে। উনি চলে এলেন, তো আমাদের বাড়িতেই থাকতেন সবসময়। এখানে এলে তো আমাদের বাড়িতে উঠলেন। যথারীতি 7-8 দিন পরে টেলিগ্রাম এলো আমাদের বাড়িতে। টেলিগ্রাম এলো, কারণ উনি বলে দিয়েছিলেন যে যা টেলিগ্রাম করবে এই বাড়িতে করবে, কারণ আমি এইখানে থাকবো। চিঠিতে লিখে দিয়েছিলেন। টেলিগ্রাম এলো আমাদের বাড়িতে, আমি আসছি। তীর্থঙ্করানন্দজি লিখছেন আমি আসছি। তীর্থঙ্করানন্দনাথজির বয়স তখন 90 ইয়ার্স। ঠিক আছে, উনি লিখলেন আমি আসছি। তো মামা বুঝে গেল মারাত্মক রকমের ঘটনা, কোনো না কোনো রকম ভাবে এই ঘটনার সঙ্গে কোনো রকম পুরনো কিছু জিনিস জড়িত আছে। ঠিক আছে, 4 দিন পরে তীর্থঙ্করানন্দনাথজি উনি হাজির হলেন প্রথমে কলকাতায়। কলকাতার থেকে আমাদেরই গাড়িতে করে ওনাদেরকে নিয়ে যাওয়া হলো যথাস্থানে। উনি বাড়িতে ঢোকার আগেই বললেন এই বাড়িতে আমি ঢুকবো না, এই বাড়িতে আমি ঢুকবো না, এর কাছাকাছি কোনো শ্মশান আছে কিনা বলো। বললেন হ্যাঁ, কাছাকাছি শ্মশান আছে, যেখানে নিত্যানন্দ ঠাকুর ক্রিয়া করেছিলেন। বললেন যে হ্যাঁ, আমরা তো ওখানেই ক্রিয়াকর্ম করি। বললেন রোজ ওখানে মরা পড়ে? বললো হ্যাঁ, রোজ মরা পড়ে। তখন তো চিতায়তেই মরা পড়তো, তখন তো কোনো রকম ভাবে এই সমস্ত এই বলে এগুলোকে চুল্লির ব্যবস্থা ছিল না। বললো যে এইটার সাথে সাথে উনি বললেন যে এক্ষুনি চলো, আমার কিছু কথা আছে, ওখানে ডোম আছে। বললো হ্যাঁ, ডোম আছে। উনি গিয়ে ডোমের সঙ্গে কথা বললেন যে আমার একটি লাশ চাই, আমার একটি মেয়ের লাশ চাই। আচ্ছা। সেটা কিভাবে পাওয়া যাবে? বললো এরম ভাবে তো পাওয়া যায় না, যখন আসবে তখনই পাওয়া যাবে। তীর্থঙ্করানন্দনাথজি বললেন যে না, কালকে দুপুরবেলা একটি মেয়ের লাশ এখানে আসবে, তুমি সেই লাশটি যেই আসবে সঙ্গে সঙ্গে তুমি পাঠাবে। বললেন যে লাশ আসবে তো বাড়ির লোক দেবে কেন? বললো লাশ বাড়ির লোক নিয়ে আসবে না, গঙ্গায় ভেসে এই তীরে উঠবে। তোমাদের তো নিয়ম যে তোমরা বেবারিশ মরা যদি পাও তাহলে তোমরা সেগুলোকে তুলে পুড়িয়ে দাও, ওটা পোড়াবে না, ওটা দেবে। বললো কি পাগলের মতন বকছেন? ডোম বলছে কি পাগলের মতন বকছেন, আপনি বলছেন লাশ আসবে আসবে। বললো আমি বলছি তো বাবা, আমি এখানেই আছি, শ্মশানেই আমি থাকবো। শ্মশানে একটা পোড়ো মন্দির টাইপের আছে, পোড়ো মন্দির না, ভালোই মন্দির, একটু ভাঙাচোরা যেমন হয়। বললো আমি এখানে থাকছি, আমি এখানেই, তুমি দেখবে দুপুরবেলা এলে আমাকে এখানে এসে খবর দিও। ঠিক আছে। তিনি বললেন কোনো পাগল পাগল হবে, বেশি সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেছে। যাই হোক, তো উনি এবং আমার মামা দুজনেই ওখানে থাকলেন, রাত্রিবেলা ওখানেই থাকলেন। পরের দিন ঠিক দুপুর 12টার থেকে 12:30টার মধ্যে ডোম ছুটতে ছুটতে এসে বলছে যে একটু মরা পাওয়া গেছে, মাথাটা একটুখানি, মাথার মানে খিলুটা বেরিয়ে গেছে, মাথাটার উপর দিকটা ফাটানো, ওখান দিয়ে খিলু বেরিয়ে আছে, কিন্তু একটি লাশ পাওয়া গেছে। লাশটির বয়স এই 18 থেকে 19 বছর বয়স। মানে সব সাধনার জন্য একদম উপযুক্ত, একদম উপযুক্ত, মানে অপঘাতে মৃত্যু, মাথাও ফাটানো, মাথাও ফাটানো। হ্যাঁ ঠিক আছে, একদম উপযুক্ত জিনিস। বললেন যে খুব ভালো, তুলেছো? বললো হ্যাঁ, তুলে নিয়েছি। বললো কোথায় রেখেছো? বললো যে আমি চিতার পাশে যে বট গাছটা আছে, চিতার উল্টো দিকে উত্তর দিকের বট গাছের নিচে রাখা হয়েছে।
বললেন খুব ভালো, গুড, চলো আজকে কোনো মরা এলে তাদেরকে দক্ষিণ দিকের দিকে তুমি পোড়াবে, উত্তর দিকের যে দুটি চিতা আছে ওই দুটি চিতাতে কোনো কাজ হবে না আজকে। বললো ঠিক আছে, খুব ভালো কথা। তো উনি সেই মরাকে যা যা উপচার, যা যা ক্রিয়া, যা যা কর্ম, সেই সমস্ত কিছু করে তাকে সাজিয়ে গুজিয়ে একটি জায়গায় রাখলেন। বললেন সন্ধ্যার পর ক্রিয়া শুরু করতে হবে, সন্ধ্যার পর ক্রিয়া শুরু করতে হবে, খুব ভালো কথা। সন্ধ্যার পরে ক্রিয়া শুরু করার জন্য ধুনি প্রস্তুত করা হলো। ধুনি জ্বললো, দক্ষিণের যে চিতা অগ্নি, সেই চিতা অগ্নির থেকে কাঠ এনে সেই ধুনি জ্বালানো হলো। এবং এদেরকে বলা হয়েছিল যে আমি খবর পাঠাবো, এই ডোমকে দিয়ে তীর্থঙ্করানন্দনাথজি খবর পাঠালেন বিশ্বেশ্বরানন্দনাথজিকে, বললেন তুমি ওই বাড়িতে আর প্রবেশ করবে না, তোমার কাজ ওখানেই সমাপ্ত, এবার যা বাইরে হবে। বললেন যে ওই মেয়েটিকে নিয়ে তোমাদের প্রত্যেককে ডোমের হাতে বললেন যে আমি একটি জিনিস দিয়ে দিচ্ছি, এটি বলবে প্রত্যেকে নিজের হাতে বেঁধে নিতে, এবং ওই মেয়েটিকে যেন এইগুলো সমস্ত কিছু এই মানে যে আমি জিনিসটা দিচ্ছি সেই কবচটি যেন মেয়েটির গলাতে টাচ থাকে এবং ওকে নিয়ে আসতে বলি। সবাই মিলে রাত সন্ধ্যের পরে বিশ্বেশ্বরানন্দনাথজি শ্মশানে ক্রিয়া শুরু করলেন। মেয়েটিকে নিয়ে আসা হলো। মেয়েটিকে নিয়ে এসে যখন রাখা হয়েছে, মেয়েটি তখন তুম করে উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলছে আবার তোরা শুরু করলি, এবার কি বুড়ো তোর এবং তোর পুরো ষষ্ঠ আশ্রমকে আমি খেয়ে ফেলবো, দেখবি কিরকম ভাবে আমি খেতে পারি। বলে হ্যাঁ দেখবো, সেটা পরের ব্যাপার, আগে তোকে যেখানে বসানো হয়েছে তুই সেই জায়গার থেকে বেরিয়ে দেখা। কারণ ওকে যেখানে বসানো হয়েছিল ওখানে যোগিনী যন্ত্র অঙ্কন করা হয়েছিল এবং তীর্থঙ্করানন্দনাথজি ছিলেন 64 যোগিনী সিদ্ধ কুঞ্জিকা দেবীর উপাসক এর মধ্যে একজন। কুঞ্জিকা স্তোত্রর কথা আমি বলছি না, কুঞ্জিকা দেবীর কথা বলছি, যাকে আমরা মা চামুন্ডার ভয়ানক রূপ হিসেবে কল্পনা করতে পারি। দেবী কুঞ্জিকা, দেবী কুঞ্জিকাকে যদি তুমি তুষ্ট করতে পারো, দেবী কুঞ্জিকাকে ওইভাবে কোন রকম বিশেষ ক্রিয়া বলে তুষ্ট করা যায় না। দেবী কুঞ্জিকাকে তুষ্ট করতে হলে মন্ত্র শক্তির প্রয়োগ করতে হয়, এবং মন্ত্র শক্তির চরম সীমা হচ্ছে, সেই চরম প্রয়োগের চরম সীমা হচ্ছে দেবী কুঞ্জিকাকে তোমার সামনে আবির্ভূত করবে। দেবী কুঞ্জিকাকে কোন রকমের বিশেষ, হ্যাঁ ঠিক আছে তুমি 41 দিনের সাধনা করো, দেবী কুঞ্জিকা অবতীর্ণ হবেন, কি তুমি কোনো একটা অনুভব পাবে, অনুভূতি পাবে, 51 দিন, 91 দিন, 108 দিন, ওরকম কিছু না, 2 বছর 10 বছর না। দেবী কুঞ্জিকার আবির্ভাব হয় মন্ত্র, বিশেষ মন্ত্র প্রয়োগে, সেই মন্ত্রের চরম সীমা, সেটা একদিনেও হতে পারে, 100 দিনেও হতে পারে, 100 বছরেও হতে পারে। যখন তুমি প্রয়োগ হবে দেবী কুঞ্জিকা তোমার সামনে আবির্ভূত হবেন। যাই হোক, তো সেই রকম ইনি হচ্ছেন মা চামুন্ডার ফর্ম, এবং ওনারই 64 যোগিনীর কিন্তু এনাকে ইনি আশীর্বাদ করতে পারেন, এবং এনাকে যদি তুমি সিদ্ধ করতে পারো 64 যোগিনীর সিদ্ধ ক্রিয়া তোমার উপরে থাকবে, আশীর্বাদ। তো তীর্থঙ্করানন্দনাথজি কুঞ্জিকা দেবীর বিভিন্ন প্রয়োগের মাধ্যমে, ওই যন্ত্রের মধ্যে ওকে বসিয়ে বিভিন্ন প্রয়োগের মাধ্যমে, এবং সেই ওই যে লাশটি যেটি ছিল, যে মরাটি ভেসে এসছিল, সেই মেয়েটির ভেতরে বিভিন্ন ক্রিয়া প্রয়োগের মাধ্যমে অসম্ভব রকমের ধৈর্য ক্ষমতা নিয়ে, কারণ বিভিন্নভাবে সেই মেয়েটি ওই যন্ত্রের মধ্যে বসা অবস্থাতেও সেই রক্ত পিশাচিনী কিন্তু মারাত্মক রকম ভাবে মাঝে মধ্যে ধুনি নিভিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু অত্যন্ত উচ্চ মার্গের সাধক, তিনি ধুনি জ্বালিয়ে রাখতে সক্ষম হচ্ছেন। কখনো বৃষ্টি আসছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো বিভিন্ন রকম ভাবে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে, কখনো কাঁদছে,
কখনো মেয়েটি তার নিজের রূপে এসে আমি ভালো হয়ে গেছি বাবা মা আমাকে নিয়ে যাও, এ আমাকে মেরে ফেলবে, আমাকে মারার জন্য বিভিন্ন রকমের সৎকর্ম করছে, তন্ত্রক্রিয়া করছে, এই সমস্ত বলে যাচ্ছে কান্নাকাটি করে। সমস্ত কিছু করার পরে নিত্যানন্দ ঠাকুর কিন্তু ওখানে নিশ্চুপ, কারণ উনি জানেন যে এগুলি সম্পূর্ণরূপে ভ্রান্ত। সেই জন্য ওনার তীর্থঙ্করানন্দনাথজির কেটে দেওয়া গণ্ডির মধ্যে নিত্যানন্দ ঠাকুর একজন সাধারণ মানুষের মতন, অতি উচ্চমার্গের সাধক হয়েও সাধারণ মানুষের মতন তার পরিবারকে শান্ত করে ওর মধ্যে বসে আছেন। যাই হোক, অন্য লোক হলে হতো না। ভাগ্যি ভালো যেটা ঠাকুর নিত্যানন্দ ঠাকুর বা ঠাকুর বাবা উনি সাধক ছিলেন, সেই জন্য উনি জানতেন যে কিভাবে কি করণীয়। সেটা মেয়েটির ওপরে সম্পূর্ণরূপে বিভিন্ন ক্রিয়া সম্পাদন করে পুঞ্জিকা প্রয়োগের মাধ্যমে ওই রক্ত পিশাচিনীকে উনি বন্ধ করলেন ওই লাশের মধ্যে। এবং ওই লাশের মধ্যে বন্ধ করার পরে সেই লাশটি যখন হঠাৎ করে উঠে বসেছে, বিভিন্নভাবে সেই লাশটি বন্ধনের মাধ্যমে সেই লাশটিকে উনি একটি বিশেষ দড়ি দিয়ে বাঁধেন এবং বেঁধে উত্তরের চিতাতে, সেই দিন আর কোনো চিতা জ্বলেনি, সেই চিতাতে দিয়ে সেই লাশটিকে ওখানে জ্বালিয়ে দেন। আচ্ছা। জ্বালিয়ে দেওয়ার পরে এই মেয়েটিকে বিশেষ ক্রিয়ার মাধ্যমে, এবার রক্ত পিশাচিনী যে সে তো ধ্বংস হতে পারবে না, কিন্তু তার আগে একটি বিশেষ প্রয়োগে রক্ত পিশাচিনীকে সম্পূর্ণরূপে লাশের মধ্যে বন্ধ করে উনি জ্বালিয়ে দেন, যাতে তার এই দিকের যে বিশেষ আবেশ, সেই আবেশ সম্পূর্ণরূপে এবং আবর্তন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। তারপরে বিশেষ ক্রিয়া এবং কবচের মাধ্যমে সেই মেয়েটিকে উনি সুস্থ করেন। মেয়েটি যথেষ্ট দুর্বল এবং তাদেরকে বাড়ি ফিরিয়ে দেন। একটা অদ্ভুত জিনিস, যে ভর, যে মিথ, সেই মিথ সবসময় যে ভগবানেরই ভর হচ্ছে সেটা কিন্তু নয়। কোথায় কি হচ্ছে আমরা কেউ জানি না, কিন্তু ভগবানেরই যে ভর হচ্ছে সেটা কিন্তু নয়। এক্স্যাক্টলি। আর এই যে বিভিন্ন রকমের আমরা যে বিভিন্ন সাধকেরা অনেক সময় নিজেদের উপরে ওভার কনফিডেন্স হয়ে যাই মাঝে মধ্যে, এটা আমি খুব নিম্নমার্গের সাধক হিসেবে বলছি, আমি একদমই কিছু জানি না, আমি তাও বলছি। অনেক সময় আমি দেখেছি আমার নিজের গুরু ভাইদের দেখেছি, বা আমার বিভিন্ন ঘনিষ্ঠ বৃত্তে থাকা এই 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 কি বলবো, বিভিন্ন তাদের উপাস্যদের নিয়ে থাকতে থাকতে তারা বহু বছর ধরে সাধক হিসেবে সাধন কর্ম সম্পাদন করছেন। তাদের মধ্যে আমি দেখেছি যে একটা অদ্ভুত রকমের কনফিডেন্স এসে যায়, ও কোনো ব্যাপার নয়, ও সব সামলে নেব, ও যে কে কত বড় ওসব আমি জানি না, ও কোনো ব্যাপার নয়। এই জিনিসটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কারুকে কিছু বলছি না বাবা, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো সাধকের না করাই ভালো। এবং কোনো সাধক যখন কোনো সাধন কর্ম করছেন, বা কোনো প্রেত, পিশাচ, কোনো রকম অপদেবতা, উপদেবী, বা কোনো রকম এই জাতীয় এন্টিটিদের নিয়ে কাজ করছেন, তাকে প্রত্যেকটি কথা পর্যন্ত অত্যন্ত মেপে বলা উচিত। এই ইনভাইটেশন যদি উনি না দিতেন তাহলে ওর বাড়িতে আসতো না। এটি আমার সম্পূর্ণরূপে সত্য ঘটনা অবলম্বনে শোনা। এটি একটি গৃহকে কিভাবে সাধারণ জায়গার থেকে শ্মশানে পরিণত করা যায় সেটার একটা বড় প্রমাণ। বুঝতে পারছি। আপনি দাদা আর একটা ঘটনার ব্যাপারে আমাকে বলছিলেন। হ্যাঁ, এইটাই বলছি। এইবার আসি দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে বার্নপুরের রামচন্দ্রপুরের ঘটনা। আচ্ছা। ঠিক আছে, বার্নপুরের পাশে রামচন্দ্রপুর, সেখানকার ঘটনা। এই রামচন্দ্রপুরে ঘটেছিল, ওখানে একটি পরিবার বাস করে। আমার বন্ধুর
কি বলবো, আমার বন্ধুর ওটাকে কি বলে, বোনের বাড়ি আর কি, বোনের বাড়ি, বোনের জায়ের সঙ্গে হয়েছিল। যাই হোক, ঘটনাটা মানে আমার বন্ধুর নিজের বোনের বাড়িতে ঘটনাটা ঘটেছিল। সোজা কথায় বলি, অতটা মানে এর ওর তার বললে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো তো বন্ধুর বোনের বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটা সূত্রপাত হচ্ছে বন্ধুর কাছে একদিন ফোন আসে, বোনই ফোন করে, বললো জানিস দাদা, আমার বাড়িতে আমার যা মানে হচ্ছে ওনার হাজবেন্ডের আর কি বৌদি, যাই হোক, তো আমার বড় যা হঠাৎ করে কিরকম মাঝে মধ্যেই ভুলভাল বকছে, মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ধীরে ধীরে চিরুনি দিয়ে আঁচড়াতে হঠাৎ করে মাঝে মধ্যেই যেন নিজের চুলটা টেনে টেনে ছিঁড়ছে। হঠাৎ তারপর ওকে ডাকলে ও আবার নিজের মতন, বাবারে কি জোরে চুল ছিঁড়ে ফেললাম রে বলে এরম করছে। বললো যে দেখ, কোনো মস্তিষ্কের প্রবলেম হয়েছে অনেকদিন ধরে, হয়তো মানে বাচ্চা কাচ্চা, ওনার সন্তানহীন ছিলেন, যাই হোক, সন্তান নেই তো নিশ্চয়ই হয়তো এগুলো আঘাতপ্রাপ্ত ঘটে অনেক সময়। বিভিন্ন ধরনের মানসিক কন্ডিশন মানুষের হয়, কারণ অনেকেরই সন্তান হয় না, সেটা তো বিজ্ঞানসম্মত উপায়, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু অনেক সময় এই জিনিসগুলো ঘটে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বললো দেখ ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আবার ফোন এলো যে না, উনি অদ্ভুত রকমের ব্যবহার করছেন। সন্ধে হলেই উনি একা একা উপর দিয়ে উঠে যান, তারপরে ছাদের দিকে চলে যান, একা একা ছাদে ঘুরে বেড়ান, একা একা মাঝে মধ্যে ছাদের উপরে দাঁড়িয়ে থাকেন। রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমের মধ্যে থেকে উঠে ছাদে, মানে ঘুমের, ওনার হাজবেন্ড দেখছে ও নেই, ঠিক আছে, নেই কোথায়, ওপরে উঠে দেখছে যে উনি ছাদে একা এক কোণে দাঁড়িয়ে আছে, চুল খোলা, অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। হাজবেন্ড জোরে ডাক দিতেই উনি চমকে গিয়ে পেছনে ঘুরে বলেন, আমি এখানে কি করে এলাম? বলেন যে তুমি এসছো, কি করে এলে তুমি এই সময়? এরম ভাবে উপরে কেউ আসে রাত্রিবেলা চুল খুলে? তুমি মেয়ে মানুষ, এরম ভাবে উপরে কেউ আসে? বললো না না না, আমি তো জানি না আমি কিভাবে এলাম। তো এবার ওর হাজবেন্ড এবং বাড়ির লোক ভাবলো যে চলো একবার কোনো ভালো একটু নিউরো সার্জন বা সাইকোলজিস্ট দেখানো যাক। তো যথারীতি সাইকোলজিস্টকে দেখানো হয়। সাইকোলজিস্টদের নিয়ম অনুসারে ঘুমের ওষুধ, তারপরে নার্ভকে যাতে রিল্যাক্স করে সেই সমস্ত ওষুধপত্র দিয়ে দেয়। ঠিক আছে, যথারীতি ট্যাবলেট খায়। 2 দিন মতন চুপচাপ ঠিকঠাক থাকলো, যেমন নর্মাল চলছে। 3 দিনের দিন আবার একদিন রাত্রিবেলা হাজবেন্ড দেখছে ওয়াইফ নেই বাড়ি, ঘরের মধ্যে। বলে নেই, না নেই তো, ওপরে গেছে, ছাদে খুঁজছে, নেই। আগের বার ছাদে পেয়েছিল, ছাদে নেই। দেখে দরজা খুলে সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে, মানে পুকুরের মধ্যে না, পুকুরের পাশে অদ্ভুত ভাবে বসে আছে জলের দিকে চেয়ে। ঠিক আছে, তাকে ডাকা হলো, সে আবার সেই আমি এখানে কি করে এলাম? বলে সে জানি না, তুমি চলো। তাকে ধরে 2 ভাই মিলে বৌদিকে নিয়ে, ওনার হাজবেন্ড এবং এর বন্ধুর বোনের বর, দুজনে তাড়াতাড়ি ওনাকে নিয়ে ভেতরে এলো এবং শুইয়ে দেয়। ঠিক আছে, এবার ধীরে ধীরে যত দিন যাচ্ছে এটা বাড়তে থাকছে। রাত্রির হলেই অদ্ভুত রকমের বিহেভিয়ার। এবার শুরু হলো বিড়বিড় করা, নিজের মনে বিড়বিড় করা। বিড়বিড় করতে করতে বলে বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি, চলো আবার সাইকোলজিস্টের কাছে, চলো সাইকোলজিস্টের কাছে যাচ্ছে। বলছে ওনার ডিপ্রেশন হয়েছে, 4th স্টেজ ডিপ্রেশন। 4th স্টেজ ডিপ্রেশনে এরকম হয়, অনেক সময় মানুষ হ্যালুসিনেট করে, এই করে, সাইকোলজিস্টরা যেরকম বোঝায়, সাইকিয়াট্রিস্টরা তো প্রপারলি, সাইকিয়াট্রিস্টরা সেরকম ভাবেই বোঝাচ্ছে যে 4th স্টেজ ডিপ্রেশন। এই সময় মানুষ হ্যালুসিনেট করে, উল্টো পাল্টা দেখে, নিজের মধ্যে কথা বলে। যথারীতি ওষুধ দিয়েছে, কাউন্সিলিং করবে বলেছে, সেরকম ভাবে বাড়ি এসছে, ওষুধ টষুধ খেয়ে দেখছে, সমস্ত রকমের করছে। একদিন 2-3 দিন পরে
হাজবেন্ড অফিস থেকে ফিরেছে, দরজা খুলেছে, দেখে একদিকে বসে বিড়বিড় বিড়বিড় করে চলেছে, আর যে এই নেল কাটার হয় না, নেল কাটার, আমাদের যে নেল কাটার, নিজের হাতের ওপরে চামড়াতে ওই নেল কাটার দিয়ে চামড়াগুলোকে কেটে কেটে তুলছে আর বিড়বিড় করছে। সাংঘাতিক ব্যাপার। বুঝতে পারছো? নেল কাটারটা নিয়ে তোমার হাতের ওপরে ধরো, হ্যাঁ, চামড়াটাকে কেটে কেটে ওই দিক দিয়ে ওই দিক কেটে কেটে তুলছে, হাত পুরো রক্তে ভেসে যাচ্ছে আর বিড়বিড় করে যাচ্ছে। হাজবেন্ড দেখে, হাজবেন্ডের হাত থেকে ব্যাগ ফ্যাগ পড়ে গেছে, মাথা পাতা ঘুরে গেছে, পড়ে যাচ্ছিল, কোন রকমে সামলে গিয়ে ওকে যেই, এই ওর নাম ছিল নন্দিনী, এই নন্দিনী তুমি কি করছো, যেই বলেছে, মানে হাজবেন্ডকে সপাটে চড়। হাজবেন্ডকে সপাটে চড় মেরে ধাক্কা মেরে সামনের দিকে ফেলে মাটিতে পড়ে গেছে হাজবেন্ড। ওর বুকের ওপরে একটা পা দিয়ে বসে গলা টিপে ধরেছে। কি বললাম? হাজবেন্ডকে সপাটে চড় মারলো, হাজবেন্ডকে ঠেলে ফেলে ওর একটা পা ওর বুকের ওপরে বসে, একটা পায়ের হাঁটু ভাঁজ করে ওর বুকের ওপরে বসে ওর গলা টিপে ধরেছে হাজবেন্ডের। বুঝতে পারলাম। তারপর তো যথারীতি হাজবেন্ড প্রথমে একটু ইয়ে করে, যতই হোক পুরুষ মানুষ, জোরে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিয়েছে। ছিটকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে গিয়েই দরজাটা বন্ধ করে লক করে দিয়েছে। পাশের জানলা ছিল, জানলাটা খোলা ছিল, জানলাটা ওই ভদ্রমহিলা মানে নন্দিনী ও জানলার কাছে এসে গড় করছে, কোনো জন্তুকে যেমন আটকে রাখলে গড় করে সেরকম গড় করছে। এইবার ওর হাজবেন্ড ভয় পেয়ে গেছে। ওর হাজবেন্ড যখন ভয় পেয়ে গেছে তো ওর ভাইকে বলছে যে, ভাই আমার বউ কি পুরোপুরি পাগল হয়ে গেল, মানে এরা মানে আমাকে মারতে আসছে, যে আমাকে চোখে হারাতো, যে মানে আমার সবসময় ভয়ে থাকে যে আমি ওকে ছেড়ে দেবো কিনা, আর একটা বিয়ে করবো কিনা, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই এদিকে এখানে বললে যে আমার কি বউ পুরো পাগল হয়ে গেল, মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে। তো যথারীতি সেই দিন রাত্রে আমার বন্ধুকে ফোন করলো ওর বোন, যে এইরম ঘটনা, বাড়ির প্রত্যেকে বিভিন্ন রকম ভাবে শঙ্কিত, ডাক্তার দেখানো হচ্ছে, সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, সাইকিয়াট্রিস্ট সঙ্গে সঙ্গে বলছে এই ওষুধটা দিয়ে দিন, এই ইঞ্জেকশনটা দিয়ে দিন। সেইগুলো দেওয়ার পরে হয়তো নেতিয়ে পড়ছে, কিন্তু অদ্ভুত ভাবে সরি, একদিন পরে ফোন করেছিল। তার পরের দিন যখন সকালবেলার পরে আবার যেমন স্বাভাবিক ঘুমোচ্ছে দেখে চলে গেছে, হাজবেন্ড বাড়ি এসে ভয়ে ভয়ে জানলা খুলে দেখছে ওর বউ নখ দিয়ে পুরো দেওয়ালে আঁচড়ে আঁচড়ে পুরো রং ফং উঠিয়ে ফেলেছে। আর ওনার ওয়াইফের মানে নন্দিনীর যে ভদ্রমহিলার ওপরে এইরকম ঘটনা ঘটছে, তার আঙুলগুলো সব সামনের দিকগুলো ক্ষয়ে ওখান থেকে গল গল করে রক্ত পড়ছে। একটা লোক যদি ওরকম ঘষে ঘষে একটা দেওয়ালের রং ওঠে, তার হাতের কিছু থাকবে? এক্স্যাক্টলি, তার হাতের আর কিছু থাকবে না। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে ওর বোন মানে ফোন করলো আমার বন্ধুকে। আমার বন্ধু বললো যে, দেখ হয়তো তোরা মনে করতে পারিস যে আমি একটু ওল্ড স্কুল বা আমি একটু পুরোনো দিনের, কিন্তু আমার মনে হয় এর ভেতরে অন্য কোনো ব্যাপার আছে, তুই একটু ইমিডিয়েটলি একটু ব্যাপারটা দেখ। তারা তোদের কি কোনো চেনা জানা আছে? বললো না, এর বোন আমাকে চেনে। বললো যে তুমি একটু গোলকদাকে বলো যদি গোলকদা কিছু করে। তো সেই দিন রাত্রেই আমাকে ফোন করলো যথারীতি, কটা হবে 9টা 9:30 নাগাদ। প্রথমে আমি ফোন ধরতে পারিনি, যথারীতি জব ধ্যানে ছিলাম। তারপরে 11টা 11:30 নাগাদ ওকে ফোন করলাম, ব্যাক করলাম। তো বললো যে এই ঘটনা, ও একটা শর্টে বললো। বললাম আচ্ছা, তো কি করতে পারি আমি বল। বললো যে তোকে আমি নিয়ে যাব, তুই কবে যেতে পারবি। বললাম দেখ, তুই যা বলছিস সেটা যদি আমি ইলাবোরেট করে দেখি, ব্যাপারটা একটু গুরুতর, তুই আমাকে
একদিনের মধ্যেই নিয়ে চল। বললো আমি কালকেই আসছি, তুই কি ফাঁকা আছে? বললাম হ্যাঁ, এই সপ্তাহে। তখন এমনিতেও এটা ঘটনাটা হচ্ছে 2024-এর ঘটনা, গরমের সময়। তখন কোর্টে গরমে, তুমি জানোই আমি মানে আমি অ্যাডভোকেট, সুতরাং তখন গরমের ছুটি চলছিল কোর্টেরও, এমনিতেও কোনো মামলা টামলা ছিল না তখন। বললাম ঠিক আছে, আমি চলে যাবো, চ। তো এইরকম ভাবে আমরা গেলাম। গিয়ে তুমি জানো যে আমরা যদি কোনো বাড়িতে ক্রিয়া করি সেই বাড়িতে জল খাবো না। তো আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু ওই বাড়িতে থাকবো না, বা ওই বাড়ির জলগ্রহণ আমি করব। তো বললো ঠিক আছে। ওদেরই মানে মানে যে কি বলবো, মানে আমার বন্ধুর বোনের হাজবেন্ড, ওর বন্ধুর বাড়ি কিছুটা দূরে, মানে হয়তো পাশের পাড়া হবে, পাশের পাড়াতে। বললো আমি ওইখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, ওদের নিচতলাটা পুরো ফ্ল্যাটের মতন খালি আছে, তো একদম ওখানে ব্যবস্থা হয়ে যাবে তোমাদের রান্না বান্না। আর আমি জানো, আমি মানে সবাইকেই বলে দিই, আমি যখন কোনো কাজ করতে যাই আমি কারুর হাতে খাই না, আমি নিজে হাতে রেঁধে খাই। মানে আমি সপাক, আমি কোনো কারুর হাতে খাই না, আমি নিজের হাতে রেঁধে খাই। সুতরাং সেই হিসেবেই ব্যবস্থা হলো। গাড়ি থেমেছে, আমি ওই বাড়িতে প্রবেশ করতে যাব, পুরো আমার মনে হলো বাড়িতে একটা অদ্ভুত রকমের, কি বলবো, নিস্তব্ধতা, যেন বাড়ির ওপর দিয়ে বোধহয় মানে কোনো, আমি একটা পাখিও দেখলাম না যে কোথাও বসে আছে বাড়িতে চারপাশে। এদিকে বাড়িতে গাছ আছে, গাছগুলো যেন কিরকম ধুলো পড়ে একটা কিরকম অদ্ভুত টাইপের হয়ে গেছে। তুলসী মঞ্চ সামনে, সে শুকিয়ে কাঠ। হ্যাঁ, তুলসী মঞ্চে জল দেওয়া হয় না? বাইরের থেকেই বলছি, তুলসী মঞ্চে জল দেওয়া হয় না? তুলসী মঞ্চকে বললো না, রোজই দেওয়া হয়, জল দিই। 3 বার ওই তুলসীর কাঠ ফেলে আবার নতুন করে তুলসী যতবারই বসাচ্ছি, এ প্রায় মানে এই ঘটনাটার পর থেকে সবসময় মরে যাচ্ছে। একদিন এক রাত্রি দুদিনের মধ্যে পুরো তুলসী গাছ কাঠ হয়ে যাচ্ছে। বললাম খুব ভালো ঘটনা, ভেরি গুড, এক্সেলেন্ট, মানে ফ্যান্টাবুলাস কেস, দারুণ কেস পেয়েছি। তো এবার আমি ঘরের ভেতরে ঢুকতে যাব, অদ্ভুত ধরনের একটা গন্ধ। আমি বন্ধুকে বললাম কিরে, কিছু গন্ধ পাচ্ছিস? বললাম পুরো মনে হচ্ছে যেন একদম মানে সেই কিছু একটা যেন পচে গেছে, একদম মানে রটন ফিশ, মানে একদম পুরো সে পচা গন্ধ টাইপের একটা ব্যাপার স্যাপার, মানে একটা সোঁতা টাইপের একটা গন্ধ। আলাম এরা কেউ পাচ্ছে না কিন্তু। আলাম কি তোমরা কোনো গন্ধ পাচ্ছ? বললো না, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। খুব ভালো কথা, গুড। আলাম বুঝে গেলাম যে এখানে পুরো ব্ল্যাক ম্যাজিক করা আছে। আচ্ছা, ভেরি গুড। এরপরে বললো যে এই ঘরটির মধ্যে আমার বউকে আটক করে রাখা হয়েছে, মানে আমরা আটকে রেখেছি, কারণ ওর যা অ্যাক্টিভিটি, ও বাইরে দিয়ে দিলে ও কোথায় চলে যাবে, কোথায় পালিয়ে যাবে, কোন সময় পুকুরে ঝাঁপ দেবে, কি গাছের উপরে উঠে পড়বে, কি নিজের কোনো ক্ষতি করবে, আমরা জানি না। আমরা বাড়ির মধ্যে ওকে রেখেছি, কিন্তু মানে তাও আমরা ভয়ে আছি, কোন সময় কি করবে। ওই জন্য জানলা খুলে ও চিৎকার করছে। হঠাৎ করে আমি যখন ঢুকেছি দেখি ওই ওই মেয়েটি, মানে যে নন্দিনী, সে সামনে এসে অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে আছে বিস্ফারিত নয়নে। আমি ওকে দেখলাম, দেখে আনলাম, দরজা খোলো। দরজা খোলা দেখলাম বেশ সুন্দরভাবে চুপ করে গিয়ে বসে পড়লো, চোখের তলায় কালি, রোগা হয়ে গেছে, কিছু খাচ্ছে না, কিছু করছে না, অদ্ভুত রকমের, কিন্তু বিড়বিড় 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 করেই চলেছে। মাথায় হাত রাখলাম, বিভিন্ন রকমের ক্রিয়া উপক্রিয়া, তোমরা জানোই যে তুমি যথেষ্ট এই ব্যাপারে যে আমরা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে জানতে পারি যে কি ঘটনা ঘটেছে। ওর ওপরে অ্যাটাক হয়েছে কালিয়া মশান। আচ্ছা, আচ্ছা। 41 দিন সময় দেয়, 41 দিনের দিন পুরো মৃত্যু ঘটবেই ঘটবে। আর কালিয়া মশান কাটানোর উপায় আছে 2 রকম ভাবে, ঠিক আছে? কালিয়া মশানের 2টো উপায় আছে। এক হচ্ছে যে করেছে তাকে দিয়ে কাটানো হয়, আর 2 নম্বর হচ্ছে
আইদার ছিন্নমস্তা প্রয়োগ অথবা ধূমাবতী প্রয়োগে কালিয়া মশান কাটে। হুম 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 ঠিক আছে, তো আমি দেখেই বুঝে গেলাম কে করেছে সে তো ধূমাবতী প্রয়োগের সময় বোঝা যাবে, কিন্তু ধূমাবতী প্রয়োগ তো কোনো গৃহে করা যাবে না, তার জন্য শ্মশান চাই। শ্মশানে বসে বিশেষ প্রয়োগ এগুলো করা যায়। তো যাই হোক, সেই বিভিন্ন যে উপকরণ লাগে, একটু অদ্ভুত অদ্ভুত উপকরণ লাগে। ঠিক আছে, কোনো সাধারণ জিনিসপত্র লাগে না। তো অনেক সাধারণের সঙ্গে সঙ্গে অসাধারণ এবং মানে লোকে শুনলে ভাববে যে কি এগুলো দিয়ে ঠাকুরের পুজো হচ্ছে। তো যাই হোক, তো সেই সমস্ত উপচার উপকরণ সেগুলো আমি জোগাড় করতে বললাম। বললাম এ তো কাটাতেই হবে, না কাটাতে মুশকিল হয়ে যাবে। আর ইন দ্য মিন হোয়াইল আমি যখন গেছি, যেদিন আমি ওখান থেকে এগুলো সমস্ত দেখে বুঝে বাইরে এসছি, দরজা বন্ধ, তার পরের দিন থেকে ওরা যেন মনে হচ্ছে ওদের উঠোনময়, মানে ওদের বাড়িতে সামনে, বাড়ির ছাদে, প্রত্যেকের দরজার সামনে যেন কেউ এসে যেন কেউ দেখছে, কেউ যেন ছাদে হাঁটছে, কেউ যেন বাড়িময় ঘুমিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে, এই সব জিনিস ওদের অনুভূতি হতে লাগলো। ঠিক আছে, তাই এলাম যা হচ্ছে হোক, কোনো চিন্তা নেই, আগে কাজ করতে হবে। আর যখন আমি কাজ করব তখন আমি তোমাদেরকে প্রত্যেককে একটি করে জিনিস দেব, সেগুলি হাতে বাঁধবে, এবং একটি ঘর আমি বেঁধে দিয়ে আসবো। যাই হয়ে যাক না কেন তোমরা ওই ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে কেউ বেরোবে না। আর এমন একটি ঘর করো যাতে অ্যাটাচড বাথরুম আছে। তো এগুলো দিয়ে আমি সমস্ত কিছু করে, তো সেই রকম দুজনকে নিয়ে আমি ওখানে গেছিলাম, তাদের দুজনকে নিয়ে বিভিন্ন উপচার উপকরণ যা যা লাগবে না লাগবে 2-3 দিন ধরে সমস্ত জোগাড়পাতি করে ওখানকার নিয়ারার শ্মশান পার্বতী ঘাট শ্মশান, পার্বতী ঘাটের শ্মশানে আমি ওখানে গিয়ে সম্পূর্ণরূপে ক্রিয়া করে, পুরো ক্রিয়া করার পরে যা যা বলি দেওয়ার দরকার বলি দেওয়ার পরে, সমস্ত রকমের কিছু করার পরে বাড়িতে পুরো সম্পূর্ণরূপে ক্রিয়া সম্পন্ন হলো। ক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যা যা জিনিস দরকার, যেগুলি ক্রিয়ার পরে নেওয়া হয়, সেগুলো নিয়ে এসে যখন আমি বাড়িতে প্রবেশ করছি, তখন বাড়িতে আর সেই গন্ধ নেই, সেই আষ্টে গন্ধ নেই, আচ্ছা সমস্ত কিছু নেই, কোনো কিছু নেই। মেয়েটিকে যা যা দেওয়ার আমি সেগুলো দিলাম, যেগুলি করানো। মেয়েটি অনেক সুস্থ বোধ করছে, মেয়েটির বিড়বিড়ানি কমে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। হট করে খবরে আসছে যে তারই ঠিক পাশে ওই যাদের বাড়ি, তার কাকার বাড়ি, ঠিক আছে, কাকার বউ অসুস্থ হয়ে পড়েছে, তার এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। হঠাৎ করে সেই দিনই রাত্রির বেলায় এই ঘটনাটা ঘটেছে, মানে 3:30 আর তখনই আমার ক্রিয়া শেষ হয়েছে। আলাম এই যে ব্ল্যাক ম্যাজিক ওখানে করেছিল। এবার তোমাদের বাড়ির দক্ষিণ পশ্চিমের বাইরের দিকে, দেওয়ালের বাইরের দিকে, কারণ কি বার্নপুরের সাইডে কি প্রত্যেকটা বাড়ির চারপাশে বেশ একটু মানে জায়গা আছে, তো একটু বাগানের মাটি টাইপের ফেলা, ওখানে সব ফুল গাছ লাগানো থাকে। আলাম তোমাদের দক্ষিণ পশ্চিম কোণে তো মাটির কোনো জায়গা? বলে হ্যাঁ, ওখানে তোমার বললো মাটি করো, ওখানে 5টা মাথা পাবে। মাটি খুঁড়লো, মাটির নিচ থেকে 5খানা মাথা বেরোলো। মানুষের? একটি মানুষের, ছোট বাচ্চার, ঠিক আছে, একটা সাপের, মানে পঞ্চমুন্ডি বানিয়েছিল বেসিক্যালি। পঞ্চমুন্ডি বানিয়েছিল, এবং পঞ্চমুন্ডিটা খারাপ কাজে ইউজ করা হয়েছে। আর আসনটা ভাঙেওনি? আসনটা ভাঙেনি। ঠিক আছে, এই সমস্ত কিছু ক্রিয়া। তারপরে আমি বললাম তুলসী মঞ্চ ভাঙো, তুলসী মঞ্চের সামনেটা বললাম যে এটা কবে হয়েছিল, বললো যে এই ঘটনাটার 7-10 দিন আগে
আমার কাকিমা একটা নতুন তুলসী গাছের সেই এনেছিল, সেই জিনিসটা বললো যে এইটা মাটিতে মিশিয়ে দে, তুলসী গাছটা দেখবি নিচটা সুন্দর হয়ে গোল হয়ে উঠে, ওপরটা পুরো গোল হয়ে ঝাঁকড়া হয়ে যাবে। এটা নাকি উনি বৃন্দাবন থেকে এনেছেন। তো যথারীতি আমরা সেই জিনিসগুলো মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। মাটিটা, উপরে তুলসী গাছের মাটিটা খুঁড়ে দেখো তো ওখানে কিছু পাও কিনা। ওখানে খুঁড়ে বলছে যে এরকম ডালা ডালা চুলের মতন, ডালা ডালা চুলের মতন। ওই চুলের মতন জিনিসগুলো কি আমাকে এনে দেখাচ্ছে, এগুলো সিয়ার সিঙ্গি। ঠিক আছে, সেই আপনি যে বলিটা দিয়েছিলেন, শোল মাছ দিয়েছিলেন? শোল মাছ এবং দাঁড় কাক। বুঝতে পেরেছি। ওই দাঁড় কাকটা জোগাড় করতে আমার 2 দিন সময় লেগেছে। ওটা জোগাড় করাই খুব ডিফিকাল্ট, পাওয়াই তো যায় না। এমনি কাকে তো হবে না, দাঁড় কাকই তো চাই, কাকি লাগবে। ঠিক আছে, তো যাই হোক, তো ওটা নিয়ে নেই, দাঁড় কাক আর শোল মাছ। তো আর বলবো না কিছু। হয়েছে একবার দাঁড় কাক জোগাড় করতে গিয়ে না, ঠিক আছে, মানে রক্তাক্ত হয়ে গেছে। এগুলো বলবে না, এগুলো থাক, এগুলো হ্যাঁ। তো এই সমস্ত কিছু করার পরে যখন আমরা মানে পুরো ঘটনাটার এবার আমি তোমাকে খোলাসা করছি। ওদের বাড়ির পেছনে একটা বিশাল বড় জমি আছে, যেটা নিয়ে ওদের কেস কাচারি চলছিল। ঠিক আছে, এই কেস কাচারি চলার সময় এই যে মানে ভদ্রমহিলা, যেহেতু এদের বাড়ির থেকে বড় বউ, সুতরাং এরা যথারীতি করেছিল, এবং খুব ভালো কিন্তু লটা বুঝতো। ঠিক আছে, এই সব ব্যাপারে বাধা দিচ্ছিল, না তোমরা এরম করতে পারো না, আমাদের সঙ্গে অসুবিধা হচ্ছে, তোমরা আমাদের ভাগ কেন নেবে, আমাদের এখানে ঠিক আছে, তাহলে আমিন ডাকিয়ে নিজের বরকে, নিজের দেওরকে ও আর কি বুদ্ধি দিচ্ছে, তুমি আমিন ডাকিয়ে মাপাও, তুমি এই ডাকিয়ে মাপাও, মাপিয়ে নিয়ে করো। তো ও ভীষণ ওদের অসুবিধে করছিল। আর ভদ্রমহিলার যাই হোক কোনো কারণে যেখানে আসা যাওয়া করতেন, যে মন্দির হোক, মসজিদ হোক, বা যেখানেই হোক, সেখান থেকে উনি এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করিয়ে ওই মেয়েটিকে মারার সম্পূর্ণরূপে প্রচেষ্টা করেছিলেন। এবং কোনো কারণে উনি 99% সফল হয়ে গেছিলেন। কারণ যখন আমি গেছি এবং ক্রিয়া শেষ হয়েছে, সেই দিনটা হচ্ছে 37তম দিন। যদি আর 2 থেকে 3 দিন বেশি হয়ে যেত, ওকে আর বাঁচানোই যেত না, আমাদের হাতের থেকে বাইরে বেরিয়ে যেত। মানে অসাধারণ একটা ঘটনা ছিল দাদা, আমাদের হাতের থেকে বাইরে বেরিয়ে যেত। সব থেকে বেশি কালো জাদুর মানে ক্রিয়া, সব থেকে বেশি সৎকর্ম কারা করে জানো? সবসময় দেখবে আত্মীয়দের মধ্যে হয়, সব সময় দেখবো আত্মীয়দের। না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আত্মীয়, রিলেটিভ, বেশিরভাগ জমি জমার ঝামেলা, ঠিক আছে, সম্পত্তি নিয়ে ঝামেলা, তারপরে এরটা আমি নিয়ে নেবো, ওরটা আমি নিয়ে নেবো। এই রিসেন্টলি একটা আমাদের এই গড়িয়াতে, তোমার গড়িয়া স্টেশনের নয়াবাদের ওদিকে একজন ভদ্রলোক বিশাল বড় সায়েন্টিস্ট। তো উনি সায়েন্টিস্ট, তো ন্যাচারালি উনি ওরকম জমি কিনে রেখেছেন নিজের মতন একটা বাগান বাড়ি টাইপের করে, ওখানেই থাকেন নিয়ে। তো ওনার উপরে 1001 রকমের ব্ল্যাক ম্যাজিক। কি বলবেন দাদা, 1001 রকমের ব্ল্যাক ম্যাজিক। কখনো উনি দেখছেন জলের মধ্যে বুড়বুড়ি উঠে জটাবুড়ি উঠছে, কখনো এই হচ্ছে, কখনো ওই হচ্ছে। তো এসে এগুলো পরে, এগুলো যত বলবো তত বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত ক্রিয়া সাধনা উল্টোপাল্টা করতে গিয়ে নিজে তো শেষ হয়েইছে, নিজের পরিবারকেও শেষ করেছে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আপনারা নিজেরাও যদি ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে স্পিরিচুয়াল অথবা কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।
Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে